আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে জানাই আমার চ্যানেলে স্বাগতম। ওয়েলকাম টু আওয়ার টিচিং জোন। তোমাদের এইবার অ্যাসাইনমেন্টগুলো শেষ হতে যাচ্ছে। এই সপ্তাহের মাধ্যমে তোমাদের অ্যাসাইনমেন্টের সমাপ্তি করবে। তোমাদেরকে একটি কথা বলে রাখি, আমি কিন্তু অ্যাসাইনমেন্টের মধ্যে সীমাবদ্ধ থাকবো না। তোমরা যখন সপ্তম শ্রেণীতে উত্তীর্ণ হবা, তোমরা তো হাতে নতুন বই পাবা। তোমাদের নতুন বইগুলা কীভাবে পড়তে হবে, কোন কোন অধ্যায় নতুনভাবে এসেছে, কোন কোন অধ্যায় কীভাবে সহজ করে পড়তে হবে, এবং এই অধ্যায়গুলো আমি আমার চ্যানেলে আলোচনা করার চেষ্টা করব। তো তোমরা আমার সাথে থাকবে আশা করি। তাই তোমাদেরকে বলবো তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। তো আজকে দেখো, তোমাদের কৃষি শিক্ষা যে অ্যাসাইনমেন্টটি আছে সেটি নিয়ে আমরা আলোচনা করব। দেখো, প্রথমে হচ্ছে ষষ্ঠ শ্রেণীর কৃষি শিক্ষা ক্লাসে মাটি বিষয়ে শিক্ষক বলেন সব ধরনের ফসল একই ধরনের মাটিতে চাষ করা সম্ভব নয়। আলু, গম, পাট, তরমুজ, বাদাম, বাঁধাকপি ইত্যাদি ফসলগুলো চাষের জন্য বিভিন্ন বৈশিষ্ট্যের মাটি প্রয়োজন হয়। এবং শিক্ষক আরও বলেন এমন এক ধরনের মাটি আছে যার অর্ধেক বালিকণা আর বাকি অর্ধেক পলিকণা ও কাদা যুক্ত হয়। তো প্রথমে যে প্রশ্নটি সেটা হচ্ছে উদ্দীপকে প্রদত্ত ফসলগুলো চাষের উপযোগী মাটির প্রকারভেদ অনুযায়ী তালিকা করো। দ্বিতীয় যে প্রশ্নটি সেটি হচ্ছে শিক্ষকের শেষ মন্তব্যটি কোন মাটিকে নির্দেশ করে, ব্যাখ্যাপূর্বক ধান চাষের জন্য এই মাটি উপযোগী কিনা যুক্তি দাও। তারপর আরেকটি প্রশ্ন, সেটি হচ্ছে তোমার এলাকায় জন্মে এমন ফুল, ফল, শাকসবজি ও মশলা জাতীয় ফসলের 5টি করে তালিকা করো এবং এগুলোর অর্থনৈতিক গুরুত্ব বর্ণনা করো। তোমাদের আরও একটি কথা বলে রাখি, আমি সাধারণত দিনের বেলায় ভিডিও করি না, খুব রাতে করি, কারণ বিভিন্ন নয়েজ সৃষ্টি হয়, বাইরে থেকে বিভিন্ন নয়েজ আসে। তো আজকে আমি সকালে ভিডিও করছি। কোনো ধরনের যদি নয়েজ আসে থাকে তাহলে তোমরা সেটাকে অ্যাভয়েড করার চেষ্টা করবা। তো দেখো, তোমরা প্রথমে যে ক নাম্বার প্রশ্ন আছে সেটি এইভাবে লিখতে পারো, উদ্দীপকের প্রদত্ত ফসলগুলো চাষের জন্য মাটির প্রকারভেদ অনুযায়ী তালিকা করা হলো। যেহেতু আমরা তালিকা করছি সেহেতু আমরা একটা বক্স করে তালিকাটা করলে জিনিসটাকে অনেক বেশি সুন্দর দেখায়। দেখো, আমাদের প্রথমে লিখবো ফসলের নাম, তারপর লিখবো চাষ উপযোগী মাটি। তাহলে আলু দেখতে পাচ্ছি, আলু বেলে মাটি, গম দোআঁশ মাটি, পাট এঁটেল মাটি, তরমুজ বেলে মাটি, বাদাম বেলে মাটি এবং বাঁধাকপি হচ্ছে এঁটেল মাটি। তোমাদেরকে একটি কথা বলে রাখি, তোমরা হয়তো বলতে পারো যে আপনার এখানে মনে হয় ভুল আছে। আমি তোমাদেরকে সবসময় চেষ্টা করি নিখুঁতভাবে তোমাদের অ্যাসাইনমেন্টের উত্তরগুলো দেওয়ার জন্য। আমি তোমাদেরকে অনুরোধ করব, তোমরা যদি তোমাদের বইতে যাও, তোমাদের বইতে আমি একটু করে যাচ্ছি, তোমাদের যদি বইতে যাও তোমাদের পেজ নাম্বারটা আমি একটু দেখাই তোমাদেরকে। তোমরা যদি নাও দেখতে পারো তাহলে তোমাদেরকে বলে রাখি, তোমরা 31 নাম্বার পেজে যাবা। তোমরা দেখো 31 নাম্বার পেজে গেলে তোমরা দেখতে পারবা এঁটেল মাটি, ঠিক আছে? তো এঁটেল মাটিতে কোন কোন চাষের জন্য উপযোগী সেটা হচ্ছে ধান, পাট। তো এখন দেখো, আমাদের এখানে কিন্তু ধান নেই, আমাদের এখানে ধান নেই, কিন্তু পাট আছে। পাট হচ্ছে এঁটেল মাটি, ঠিক আছে? আমি কিন্তু তোমাদের বই থেকে অ্যাসাইনমেন্টগুলো তৈরি করেছি, যার কারণে তোমরা অনেকটা নিশ্চিত থাকতে পারো অ্যাসাইনমেন্টগুলো নির্ভুল হচ্ছে। তো দেখো, এখন যেহেতু পাট এঁটেল মাটি, এবার আমরা আরেকটু তোমাদের বইতে যাব, সেখানে হচ্ছে আমরা আরও উপরে ওঠার চেষ্টা করব। দেখো, আমরা আরও একটু উপরে ওঠার চেষ্টা করি, তাহলে দেখতে পাবো বেলে মাটি। দেখো আমরা বেলে মাটি দেখতে পাচ্ছি। তাহলে বেলে মাটিতে দেখা যাচ্ছে তোমার আলু, তরমুজ। আমাদের কিন্তু উদ্দীপকে আলু এবং তরমুজের কথা বলা হয়েছে। তাহলে আলু এবং তরমুজ এটার জন্য কোন মাটি উপযোগী তোমরাই বলো। সেটা হচ্ছে বেলে মাটি আলুর জন্য উপযোগী এবং তরমুজের জন্য উপযোগী। তোমরা অনেকেই জিনিসটাকে ভুলভাবে নিতে পারো, যার কারণে আমি তোমাদের বইতে চলে আসলাম। তোমাদের বই থেকে তোমরা যদি পড়াশোনা করে থাকো তোমাদের বইটি, তাহলে তোমরা অবশ্যই জানতে পারবে কোনটা ঠিক কোনটা ভুল। তোমাদেরকে আমি পৃষ্ঠা নাম্বারটা আরেকটু ভালো করে দিই। এটা হচ্ছে 30 নাম্বার পৃষ্ঠা, তোমাদের পার্ট 2 মাটির প্রকারভেদ। এখান থেকে তোমরা যদি পড়ো, এই অধ্যায়টা পড়লে তোমাদের সব উত্তর তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবা। তোমাদেরকে অনুরোধ করব তোমরা আগে এই অধ্যায়টি ভালোভাবে পড়বা এবং এই পার্টটি খুব মনোযোগ দিয়ে পড়বা। তাহলে তোমাদের প্রথম যে দুটো কোশ্চেন আছে ও দুটো কোশ্চেনের সমাধান তোমরা নিজেরাই করতে পারবা। এবার আসো, আমরা তো তালিকাটা করলাম। এবার আমাদের দ্বিতীয় নাম্বার যে প্রশ্নটি সেটি হচ্ছে, আমরা নিচে যাব। দ্বিতীয় নাম্বার যে প্রশ্নটি সেটা হচ্ছে শিক্ষকের শেষ মন্তব্যটি পলি দোআঁশ মাটিকে নির্দেশ করে। তোমরা চাইলে লিখতে পারো শিক্ষকের শেষ নির্দেশটি হলো, তোমরা লিখতে পারো শেষ নির্দেশটি লিখতে পারো। শেষ নির্দেশটি তোমরা চাইলে লিখতে পারো, আমি একটু উপরে উঠি, তোমরা চাইলে শেষ নির্দেশটি এভাবে করে লিখতে পারো। শিক্ষক বলছেন এক ধরনের মাটি আছে যার অর্ধেক বালিকণা এবং আর অর্ধেক পলিকণা যুক্ত। তোমরা এইভাবে লিখতে পারো, না লিখলেও কোনো সমস্যা নেই। তো তোমরা এইভাবে লিখে
তোমরা চাইলে বলতে পারো শিক্ষকের শেষ মন্তব্যটি হলো, লিখতে পারো। এরপর তোমরা লিখতে পারো পলি দোআঁশ মাটিকে নির্দেশ করে। শিক্ষকের শেষ মন্তব্যটি বোঝা যায় পলি দোআঁশ মাটিকে নির্দেশ করে, কারণ আদর্শ পলি ও দোআঁশ মাটিতে অর্ধেক বালিকণা এবং বাকি অর্ধেক পলিকণা ও কাদাযুক্ত থাকে। তারপর এবার আছো ধান চাষের জন্য এই মাটি উপযোগী নয়, কারণ কংকরযুক্ত পলি দোআঁশ ও বেলে মাটি ছাড়া সব মাটি ধান চাষের উপযোগী। এঁটেল দোআঁশ মাটি ধান চাষের জন্য খুবই ভালো। নদ ও নদীর অববাহিকতা ও হাওর বাওর এলাকা যেখানে পলি জমে সেখানে ধান ভালো হয়। তোমরা আসলে নিশ্চয়ই, আমি বিশ্বাস করি তোমরা পলি সম্পর্কে জানো। প্রকারভেদে উঁচু, মাঝারি, নিচু সব ধরনের জমিতে এ ধরনের চাষ হয়। ঠিক আছে, তোমরা যদি পলি সম্পর্কে না জানো তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে বলবে। তোমাদের পলি নিয়ে যদি জানতে আগ্রহ হয় আমি তাহলে তোমাদেরকে কমেন্ট সেকশনে তোমাদের বলে দিব পলি সম্পর্কে। এবার আসো, যেমন নিচু জমিতে বুড়ো ও জলি আমন চাষ করা যায়। মাটি অম্লত্ব থেকে নিরপেক্ষ অবস্থায় ধান চাষের অনুকূল। মাটি জৈব পদার্থ কম হলে কম্পোস্ট এক ধরনের সার, এই কম্পোস্ট ব্যবহার করে এর মাত্রা বাড়ানো যায় এবং মাটির নাইট্রোজেন, ফসফরাস, পটাশ, জিঙ্ক, সালফার ইত্যাদি মাত্রা নির্ধারণ করে প্রয়োজনীয় সার ব্যবহার করে মাটির উর্বরতা বৃদ্ধি করা যায়। তোমরা এভাবে করতে পারো। পরিশেষে বলা যায় উপরোক্ত গুণাগুণ, তোমরা এখানে একটা দন্তেন্য দিবা, উপরোক্ত গুণাগুণ, এখানে দন্তেন্যটা পরে নাই, তোমরা দিয়ে দিবে। এখানে আমি একটু ক্লিয়ার করতেছি। উপরোক্ত গুণাগুণ যেহেতু পলি দোআঁশ মাটিতে বিদ্যমান থাকে না, তাই এই মাটি ধান চাষে উপযুক্ত নয়। তোমরা এই জিনিসটার উত্তর কোথায় পাবা? তোমাদের বইতে যদি তোমরা যাও, তোমাদের একটু আমি নিচে নামবো, তোমরা দেখবা এখানে এই কথাগুলো পাবা। তোমরা এঁটেল মাটি কেন ধান চাষের জন্য ভালো, তোমরা এই কথাটি এখানে পড়লে তোমরা জিনিসটা ভালোভাবে বুঝতে পারবা। এবার আসো তোমাদের পরবর্তী প্রশ্নতে। পরবর্তী প্রশ্নটা খুবই সহজ, সেটা হচ্ছে আমার এলাকায় জন্মানো এমন ফুল, ফল, শাকসবজি ও মশলা জাতীয় ফসলের তালিকা তৈরি করা হলো। তোমাদেরকে একটি তালিকা তৈরি করতে বলেছে। তোমার এলাকায় জন্মানো ফুল, ফল এবং শাকসবজি ও মশলা জাতীয় ফসলের তালিকা তৈরি করো। ঠিক আছে, তুমি লিখতে পারো আমার এলাকায় জন্মে এমন ফুল, ফল এবং শাকসবজি ও মশলা জাতীয় ফসলের তালিকা তৈরি করা হলো। তোমরা ইচ্ছা মতো, তোমাদের পছন্দ মতো তোমরা 5টি ফুল লিখবে। যেমন আমি গোলাপ লিখেছি, গাঁদা লিখেছি, রজনীগন্ধা, বেলি, হাসনা হেনা। তোমরা তোমাদের পছন্দ মতো করে লিখবে। ফল তোমরা তোমাদের পছন্দ মতো নিবে, পেঁপে, কলা, লেবু, তোমরা যা ইচ্ছা তোমরা 5টা লিখবে, আনারস। এবার আসো শাকসবজি, তোমার পছন্দের শাকসবজিগুলো তুমি লিখতে পারো। আলু লিখতে পারো, শাকসবজি এবং সবজি জাতীয় ফল। আলু সবজি জাতীয় ফল, লাউ আছে, গাজর আছে, শশা আছে, পালং শাক, তোমার যেটা ইচ্ছা তুমি সেটা লিখতে পারো। এবার আসো মশলা জাতীয়। মশলা আমরা খুবই খাই, আমাদের সব কিছু রান্নাবান্না হয় মশলা দিয়ে। তোমরা জানো তোমাদের বাসায় আম্মুরা কিন্তু মশলা দিয়ে সব কিছু রান্না করে। দেখো পেঁয়াজ, রসুন, আদা, ধনিয়া, জিরা। তাহলে দেখো উপরোক্ত ফসলগুলো এবার আমরা অর্থনৈতিক বর্ণনা করব। ঠিক আছে, তাহলে উপরোক্ত ফসলগুলো অর্থনৈতিক গুরুত্ব নিচে দেওয়া হলো, আমাদের অর্থনৈতিক গুরুত্ব দিতে বলা হয়েছে প্রশ্নতে। তো এবার দেখো আমরা প্রথমে ফুলের অর্থনৈতিক গুরুত্ব। আমরা সাধারণত 2টি করে অর্থনৈতিক গুরুত্ব দিব। তোমরা চাইলে বেশি করে লিখতে পারো, সেটা তোমাদের ইচ্ছা, কিন্তু দুটোর চেয়ে কখনো কম লিখবে না। ফুলের অর্থনৈতিক গুরুত্বের মধ্যে ফুল সহজে চাষ প্রক্রিয়া ও অভিযোজন যোগ্যতার কারণে এটি বহুল জনপ্রিয়। তোমরা দেখবা বিভিন্ন স্থানে কিন্তু ফুল চাষ হয়, বিভিন্ন স্থানে ফুল চাষ হয়। ফুল চাষটা কিন্তু তুমি চাইলে তোমার বাসায় করতে পারো, যেটা হচ্ছে অভিযোজনযোগ্য, তুমি চাইলে খুব সহজে করতে পারবা, তাই এটা হচ্ছে খুবই জনপ্রিয়। এবার হচ্ছে ঝুলন্ত জুড়ি, মালা তৈরি, বিয়ে বাড়ি, এস্টেট সাজানোর কাজে ব্যবহৃত হয়, যার মাধ্যমে অর্থনৈতিকভাবে বিক্রেতা লাভবান হয়। তোমরা তোমাদের বান্ধবীকে ফুল দিতে যাবা, তাহলে অবশ্যই ফুল লাগবে। তোমরা যদি কোনো একটা বিয়েতে যাও দেখবা যে ফুল লাগবে, যেখানে যাও দেখবা যে ফুলের যে ব্যবসাটা আছে সেটা কিন্তু খুবই ভালো হয়। তার জন্য বলা যায় ফুলের অর্থনৈতিক ব্যবসা কিন্তু খুবই ভালো। তোমরা নিজেরা চিন্তা করো, তোমরা যখন ভালোবাসা দিবস থাকে তখন কত পরিমাণে ফুল বিক্রি হয়। আমি তোমাদের সাথে একটু মজা করলাম, তোমরা কিছু মনে করো না। তো এবার দেখো ফলের অর্থনৈতিক গুরুত্ব। ফলের অর্থনৈতিক গুরুত্বের মধ্যে দেখো, যেহেতু দেশি ফল হতে আমরা নানা ধরনের পুষ্টিমূল পেয়ে থাকি, তাই এর চাষ আমাদের জীবনের নানা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখে। তোমরা দেখো, তোমরা বাজারে গেলে কিন্তু ফল কিনো, ফলমূল ডাক্তারে বলে, আম্মু বলে, সবাই বলে বেশি বেশি ফল খাও, তোমাদের পুষ্টি হবে। তাহলে ফল কিন্তু আমরা খাচ্ছি, এই কারণে
কিন্তু আমরা অনেক ফল কিনছি, ফলের ব্যবসা কিন্তু খুবই ভালো হচ্ছে। এবার আসে ফলের উৎপাদন, বিপণন ব্যবস্থা, প্রক্রিয়াকরণ অত্যন্ত শ্রমঘন কাজে বিদায় এগুলো কর্মসংস্থানের সৃষ্টি সুযোগ রয়েছে। যেটা হচ্ছে দেখো অনেক ফল বিক্রেতার কাছে দেখবা, তুমি গেলে দেখবে যে 2-3 জন ফল বিক্রেতা আছে, আবার ফলগুলো গাড়ি করে আসতেছে, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জায়গায় যাচ্ছে, এইভাবে করে কিন্তু অনেক মানুষ কাজ করতেছে, অনেকের কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে। তাই ফল ব্যবসাও কিন্তু খুবই লাভজনক। আর তোমাদেরকে একটি কথা বলে রাখি, তোমরা ভালোবাসা দিবসের সময় তোমরা যে ফুলের কথা বললাম সেটা কিন্তু তোমরা ফুলটা চাইলে তোমাদের প্রিয় মানুষকে দিবে, প্রিয় মানুষ তোমাদের বাবা মা হতে পারে, তোমরা না হয় জিনিসটাকে অন্যদিকে নিয়ে যাবা, তো এটার জন্য তোমরা কিছু মনে করো না। এবার আসো শাকসবজির অর্থনৈতিক গুরুত্ব। শাকসবজির অর্থনৈতিক গুরুত্বের মধ্যে দেখো, বিদ্যমান বাজারে শাকসবজির বিক্রয় করে অর্থনৈতিকভাবে লাভবান হওয়া যায়। যেমন আমি তোমাদের একটা কথা বলে, আমি যখন ভিডিওটি বানাচ্ছি আমার এলাকার মধ্যে বিভিন্ন তরকারির গাড়ি আসতেছে, তোমরা হয়তো নয়েজটা যদি রেকর্ডে আসে তাহলে তোমরা শুনতে পাবা। কথা হচ্ছে এই শাকসবজি কিন্তু আমাদের জন্য খুবই দরকার, আমরা কিন্তু প্রচুর শাকসবজি খেয়ে থাকি, অনেকে কিন্তু শাকসবজি খায় না, আমাদের শাকসবজি খাওয়া উচিত, কারণ শাকসবজির মধ্যে প্রচুর পুষ্টি এবং ভিটামিন রয়েছে। তোমরা সবাই চেষ্টা করবো শাকসবজি খাওয়ার জন্য। শাকসবজি হচ্ছে খুবই লাভজনক এবং খুবই সহজে পাওয়া যায়। শাকসবজি তুমি খুবই সহজে পাওয়া যাবে, এমন একটা জিনিস দেখো, তুমি যদি বাড়ির ছাদেও তুমি শাকসবজি চাইলে তুমি লালন পালন করতে পারবে। লালন পালন বলতে এখানে তুমি চাইলে কোনো একটা টপ দিলা, বিভিন্ন কিছু দিলা, তুমি শাকসবজি তুমি চাষ করতে পারবা। তো বিভিন্ন মাধ্যমে শাকসবজি চাষ করা যায় খুবই সহজে। এবার আসো শাকসবজি ফলমূল উৎপাদন করে কৃষি খাতের মধ্যে অর্থনৈতিক কর্মকাণ্ডের অবদান রাখে। শাকসবজিও কিন্তু অনেক মানুষের কর্মসংস্থান সৃষ্টি করছে। তারপর দেখা যাচ্ছে বিভিন্ন বাজারে অনেকে শাকসবজি বিক্রি করছে, সবাই কিন্তু বিক্রি করছে, অনেকের কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে। আমরা কিন্তু অনেক আর্থিকভাবে একটা অর্থনৈতিক গুরুত্ব শাকসবজিও কিন্তু অবদান রাখছে। তো এবার আসো মশলাটা হচ্ছে আসলে সত্যি কথা বলতে অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশের মশলা দাম অনেকটা কম। বিভিন্ন দেশে তুমি গেলে তুমি দেখতে পারবা মশলা অনেক বেশি দাম, ঠিক আছে। তো দেখো বিভিন্ন গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে রান্না কাজে সবচেয়ে বেশি ব্যবহৃত করা হয়। এখন দেখো বিয়ে বাড়ির কথায় আসে যাক, তোমার বাসায় একটা দাওয়াত দিয়েছো 10 জন মানুষকে, ওই দিন অনেক বেশি রান্না করবা, ওই দিন তুমি পোলাও মাংস অনেক কিছু করবা। তো দেখবা যত বেশি তুমি রান্না করতে যাবে তত বেশি তোমার মশলা ব্যবহার করতে হবে। তুমি একটা বিয়েতে চিন্তা করো 1000 2000 3000 মানুষকে খাওয়ানো হয়, ওইখানে কি পরিমাণ যে মশলা লাগে, ঠিক আছে। তোমার বাসায়ও তোমার দৈনন্দিন যে রান্না বান্না হয় সেই কাজেও কিন্তু মশলা লাগে। তাহলে মশলা খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস। তারপর হচ্ছে মশলার দাম ন্যায্য থাকায় সবার নাগালের মধ্যে থাকে। তুমি একটা জিনিস দেখবা, ধনী গরিব সবাই মোটামুটি মশলা দিয়ে রান্না করে, কেউ মশলা ছাড়া খায় এরকম খুবই কম মানুষ আছে। তো আশা করি আমি একটু বেশি বকবক করলাম, সেই জন্য তোমাদেরকে আন্তরিকভাবে দুঃখিত। আসলে আমি সবসময় চাই তোমরা আমার সামনে আছো, আমি তোমাদের সামনে আছি, যে জিনিসটা এইভাবে করে পড়াতে আমার খুব ভালো লাগে, যার কারণে আমি সবসময় এইভাবে করে কথা বলি। তো আচ্ছা যাই হোক, এটাই ছিল তোমাদের আজকে কিছু শিক্ষা অ্যাসাইনমেন্ট। তো আমি একটু উপরে উঠবো যাতে তোমরা আর একটু ভালোভাবে দেখতে পারো। তোমাদেরকে অবশ্যই আমরা একটু বলে রাখি, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কারণ তোমরা যখন সপ্তম শ্রেণীতে উত্তীর্ণ হবা, উত্তীর্ণ হওয়ার পর তোমাদের যে নতুন বিষয়গুলো তোমরা পাবা সেই বিষয়গুলো নিয়ে আমি আমার চ্যানেলে আলোচনা করব। এবং তোমরা অবশ্যই বেল বাটনটি অন করে রাখবে, এতে করে পরবর্তী কোনো ভিডিও আসলে তোমরা সাথে সাথে ভিডিওটি দেখতে পারবে। এই জিনিসটা চেষ্টা করো তোমরা ছক করে সুন্দর করে লিখতে। তো তোমাদের অ্যাসাইনমেন্টটি আজকে এই পর্যন্ত। সবাইকে জানাই সালাম। তো আমার জন্য বেশি বেশি দোয়া করবে যাতে তোমাদের পরবর্তী অ্যাসাইনমেন্টটি আমি খুব তাড়াতাড়ি আপলোড করতে পারি। সেই সাথে তোমরা ভালো থাকো, ধন্যবাদ।